আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই আমরা জেনে নেব এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সব খবর, পরে বিস্তারিত। জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড। আওয়ামী লীগ ককটেল কেনার টাকা কোথায় পাচ্ছে জানালেন রিজভী। ১০০ বছরের গতিপথ ঠিক করে দিবে এবারে নির্বাচন, প্রধান উপদেষ্টা। রাজ সাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছরের জেল। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটির নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং সেই সাথে ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই থাকছে জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবাধিকার অপরাধের মামলায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশের রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ১৭ নভেম্বর দুপুর 12:30টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। ৪৫৩ পৃষ্ঠার এই রায়ে ৬টি অংশ রয়েছে। শুরুতে রায়ের অংশ পড়েন ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার। ট্রাইব্যুনালের বাকি ২ সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরীও রায়ের বিভিন্ন অংশ পড়ে শোনান। রায়ে সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে অভিযুক্ত শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যের বিবরণ দেওয়া হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা এবং পরবর্তীতে আন্দোলনকারীদের উপর গুলি করে হত্যার বিস্তারিত বর্ণনা দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে ট্রাইব্যুনালে বিভিন্ন তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হচ্ছে। বিচার কাজ চলার সময় অডিও ভিডিও সহ যেসব তথ্যপাত্য ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে সেগুলোর বর্ণনা দেওয়া হয়। ঘটনার শিকার ও সাক্ষীরা কি বলেছে তার বর্ণনা দেওয়া হয়। ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে বিভিন্ন ভিডিওতে পাওয়া শেখ হাসিনার মানবাধিকার অপরাধের তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হয়। ঢাকার যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, সাভার, আশুলিয়া, রংপুর সহ বিভিন্ন স্থানে যেভাবে প্রাণঘাতী গুলি ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে সেগুলোর ভিডিও ও তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হয়। আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত রিপোর্টের বিভিন্ন অংশ পড়ে শোনানো হয়। গণ অভ্যুত্থান চলাকালে বিভিন্ন জনের সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনগুলো শোনানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার ১-এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করেছে বাংলাদেশ টেলিভিশন। আওয়ামী লীগ ককটেল কেনার টাকা কোথায় পাচ্ছে জানালেন রিজভী। বিভিন্ন ব্যাংক থেকে লুট হওয়া অর্থ ব্যবহার করে আওয়ামী লীগ নাশকতার উদ্দেশ্যে ককটেল সংগ্রহ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন, ফ্যাসিবাদী শাসনামলে যারা বিভিন্ন অপরাধে যুক্ত ছিল তারাই এখন লজ্জাহীনভাবে বাসে অগ্নিসংযোগ করছে। পদ্মা সেতু ও মেট্রো রেলের প্রকল্প থেকে আত্মসাৎ করা অর্থসহ বিভিন্ন ব্যাংক লুটের টাকা নাশকতার কাজে ব্যয় হচ্ছে। তিনি দাবি করেন, আগুন সন্ত্রাসের সঙ্গে বিএনপি বা গণতন্ত্রকামী মানুষের কোনো সম্পর্ক নেই। কারা এসব ঘটাচ্ছে তার নমুনা এখন স্পষ্ট। শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চায় বিএনপি উল্লেখ করে রিজভী বলেন, এমন পরিবেশ দরকার যেখানে সব রাজনৈতিক দল স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারবে এবং ভোট হবে অবাধ, সুষ্ঠু, সকলের অংশগ্রহণে। শেখ হাসিনার অপরাধের যথাযথ বিচার হলে তা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, আগের সরকারের মতো গণমাধ্যম নিয়ন্ত্রণ বা নির্দেশিত আদালত এখন আর চলবে না, এটাই জনগণের প্রত্যাশা। ভারতে অবস্থান করে শেখ হাসিনার নির্দেশনা দেওয়া আইনসঙ্গত নয় উল্লেখ করে রিজভী প্রশ্ন করেন, ভারত কেন এসব সুযোগ দিচ্ছে? তার মতে, একজন অপরাধীকে আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত বাংলাদেশের বিরুদ্ধে নাশকতার পথ তৈরি করছে, যা জনগণ ভালোভাবে গ্রহণ করছে না। ১০০ বছরের গতিপথ ঠিক করে দিবে এবারের নির্বাচন, প্রধান উপদেষ্টা প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনূস। আগামী নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়, বরং এটি দেশ রক্ষার নির্বাচন। ১০০ বছরের জন্যে জাতি কোন দিকে যাবে তার গতিপথ নির্ধারণের নির্বাচন হবে এটা। আগামী নির্বাচনকে শুধু ৫ বছরের সরকার গঠনের এটি নির্বাচন নয়, বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নির্বাচন। জাতি বহু প্রহসনের নির্বাচন দেখেছে, সেই স্মৃতি ছাপিয়ে যেতে
আমাদের ভূমিকা রাখতে হবে। মোহাম্মদ ইউনুস বলেন, এটা গণ-অভ্যুত্থান পরবর্তী নির্বাচন। এই নির্বাচন গণ-অভ্যুত্থানকে পূর্ণতা দেওয়ার নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির জন্য নির্ধারিত হবে শতাব্দীর গতিপথ। এই নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই। এই নির্বাচনের মাধ্যমে জাতি নবজন্ম লাভ করবে এবং জেলা প্রশাসকরা থাকবেন ধাত্রীর ভূমিকায়। প্রধান উপদেষ্টা বলেন, মনে রাখতে হবে, বিপুল সংখ্যক তরুণ ও নারী ভোটার রয়েছেন যারা ভোট দেওয়ার উপযুক্ত হলেও গত ১৫ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইতোমধ্যে আগামী নির্বাচনের বিষয়ে গভীর উৎসাহ দেখাচ্ছেন। তারা দেখতে চান কেমন নির্বাচন হচ্ছে, এটা নিয়ে তাদের গভীর আগ্রহ। প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচনকে সার্থক করা গণ-অভ্যুত্থানের প্রতি আমাদের প্রতিশ্রুতি। এই নির্বাচন একটি বিরাট অভিযান। এই অভিযানে আমাদের জিততেই হবে। তিনি বলেন, স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে হলে এ লড়াইয়ে আমাদের জিততেই হবে। রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছরের জেল। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি থেকে রাজসাক্ষী বনে যাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী। রায় ঘোষণাকে কেন্দ্র করে এদিন সকালে কারাগারে থাকা মামলার একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে তাকে রাখা হয় হাজতখানায়। চলতি বছরের ১৬ মার্চ সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এ মামলায় আসামি করার আবেদন করে প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল তাতে সম্মতি দেন। এরপর গত ১২ই মে এ মামলায় চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আর প্রসিকিউশন শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে গত ১ জুন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। শুরুতে এ মামলার একমাত্র আসামি ছিলেন শেখ হাসিনা। গত ১৬ মার্চ সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও এ মামলায় আসামি করা হয়। সবশেষ গত ১২ই মে মামলার তদন্ত প্রতিবেদনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম আসে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব আপডেট। পরবর্তীতে যে কোনো ধরনের খবরাখবর সবার আগে পেতে চাইলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।